এই যে আমার গরুগুলার কিন্তু খুব সুন্দর যত্ন নিতেছে মিলন ভাই, তাই না? খুব আদর যত্ন করে পালে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমাদের সাদ ভাইকে অনেকে কোরবানির আগের থেকে পরের থেকে খোঁজাখুঁজি করছিলেন, তাকে পাওয়া গেল। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন সাদ ভাই? আলহামদুলিল্লাহ। মামুন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোটা হয়ে গেছেন সাদ ভাই? মোটা হয়ে গেছি? হ্যাঁ। বাসায় বসে থাকতে থাকতে মনে তাই না? হয় হতে আপনি পারে। কেমন আছেন এমনিতে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, অনেকেই আপনার ব্যবসার সম্পর্কে কোরবানির আগে পরে জানতে চেয়েছেন। আপনার সম্পর্কে কি অবস্থা সাদ ভাই এখন? এই তো ভাই, কুরবানির পরে তো আসলে সবাই যেহেতু জানে যে কুরবানির সময় কিছু গরু আসলে হাটে উঠিয়েছিলাম। হুম হুম। তো ওইখান থেকে এবার তো বাজারের অবস্থা আসলে সবাই জানে। জি। খুব একটা বেশি গরু বিক্রি করতে পারিনি। আচ্ছা পরবর্তীতে সেই গরুগুলো আসলে কুরবানিদের পরে একটু কম প্রাইসেই বিক্রি করতে হয়েছে। আচ্ছা। এখানে মোটামুটি এটাতে আসলে কুরবানির টার্গেটে যে সকল গরু কিনা হয় হুম হুম। সেগুলো পরবর্তীতে বিক্রি করা মানেই একটু লসের ইয়াতে পড়ে যাওয়া। সো আপনার মোটামুটি প্রত্যেকটা গরুই মোটামুটি লসেই বিক্রি করতে হয়েছে। তাই না? হ্যাঁ, তারপরে আসলে আর ওরকম মাংসের গরুটা নিয়ে কাজ করা হয়নি। হুম হুম। তো এই আর কি, এই অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। তো সাদ ভাই একজন ইয়াং এন্টারপ্রেনার এবং ইয়াং সেন্সেশন আমাদের সাদ ভাই। অনলাইনে অনেকেই দেখেন। তো এখন কি বর্তমান অবস্থার মধ্যে আছেন এবং কেমন কি করছেন আসলে আপনি? ভাই আসলে গরু তো আসলে ভালোবাসার জিনিস। হুম হুম। গরুর কাছ থেকে তো আসলে দূরে থাকতে পারি না। ওকে। তো এখন আমি আমার সামর্থ্য অনুযায়ী হুম হুম। আমি কিছু বাচ্চা কালেক্ট করতেছি। আচ্ছা। আহ, মানে আপনার বাচ্চাগুলো যে অ্যাভেলেবেল কালেক্ট করতেছি সেরকম কোনো কিছু না। ওকে। আপনার ভালো কোনো বাচ্চা পাইলে একটু, এখন মানুষকে এটা বললে হয়তো মানুষ আবার রাগ করবে অনেকেই, যে এক্সক্লুসিভ। আসলে এক্সক্লুসিভ বলতে আমরা আসলে যে ভালো মানের ভালো ব্রিডের বাচ্চাগুলা সেগুলো আমি একটু কালেক্ট করার চেষ্টা করতেছি আমার আচ্ছা। যতটুকু সামর্থ্য আছে আর কি এর মধ্যে। তো এখন কি কি বাচ্চা সংগ্রহে রেখেছেন? এখন বর্তমানে আমার কাছে ভাই, আমি ছোট মানুষ, হুম হুম। ছোট পরিসরে শুরু করছি। আমার আচ্ছা। কাছে আপাতত 3টা গরু আছে। একটা ব্রাহ্মা ক্রস, হুম হুম। একটা পাকড়া শাহিওয়াল আছে, আর আরেকটা আছে আপনার বকনা। আচ্ছা। তো আসলে এটা কি আপনি খামার দিলেন নাকি অনেকে প্রশ্ন যে সাদ ভাই কি খামার দিল কিনা? আচ্ছা ভাই, এটা আচ্ছা সবাইকেই উত্তরটা দিয়ে দিই। আসলে আমি খুব ছোট পরিসরে স্টার্ট করতেছি। আচ্ছা আসলে এখনো আমি যে নিজে একটা খামার নিয়ে খামার দিব ওই সিচুয়েশনে এখনো আমি এসে পৌঁছাইনি। কারণ আমার এখনো অনেক কিছু শিখার বাকি আছে। আচ্ছা। আমি আরও শিখতে চাই। তারপর একবারে যদি আল্লাহ কোনোদিন আমাকে সেই সামর্থ্যটা দেয় অবশ্যই দিব, সেরকম ইচ্ছা আছে আসলে। এখন আপাতত আমি এক জায়গায় রেন্ট নিয়েই গরুগুলা রাখছি। আচ্ছা। আমি এভাবে মানে রেন্টের উপরেই আছি। যেহেতু আমার গরুর সংখ্যাও কম, হুম হুম। তারপর আপনার একটা ফার্ম নিয়ে আসলে ওইটার যে কস্টিংটা দাঁড়াবে সেটা আসলে এখনো বেয়ার করার মতো গরু আমার কাছে নেই। যে আমি অনেক গরু কিনেছি, সেখান থেকে আমার প্রফিট হচ্ছে, আমি গরু বড় করে বড় পরিসরে দিচ্ছি, কিন্তু এরকম এখনো ওই সিচুয়েশনে আসিনি। তো আমি এখন আপাতত রেন্টেই একটা খামারে রেন্টে গরুগুলা রাখতেছি। অনেকেই বলেন যে আপনার মিনিমাম একটা কোয়ান্টিটি নিয়ে স্টার্ট না করলে ব্রেক ইভেনে যাওয়া বা প্রফিট মার্জিনে যাওয়া পসিবল হয় না। সেই ক্ষেত্রে আপনি অল্প সংখ্যক গরু দিয়ে শুরু জি, জি, করলেন। জি। একদমই অল্প সংখ্যক দিয়ে শুরু করেছি ভাই। আসলে গরু নিয়ে কাজ করতে গেলে এখানে অনেক সুবিধা অসুবিধা আছে। হঠাৎ করেই অনেক বড় পরিসরে শুরু করলে আসলে এখন আমাদের টু বি ভেরি অনেস্ট আমাদের দেশের যা পরিস্থিতি, হুম হুম হুম। এটার অনুযায়ী আসলে খুব বড় করে কেউ শুরু করলেই যে তার প্রফিট আসবে এরকম কোনো কিছু না। হুম। আবার খুব ছোট করেও করলাম দেখে আমার লস হবে এরকমও আমি মনে করি না। আপনি যদি ভালো জিনিস রাখতে পারেন, ভালো জিনিস আপনার সংগ্রহে রাখেন, তাহলে ওইখান থেকে আপনার আসলে লস হওয়াটা আমি মনে করি পসিবল না। কিন্তু আপনার তারপরও এটা সবকিছুই তো আসলে আল্লাহর হাতে। আল্লাহ আসলে কিভাবে কি করে। আপনি এখন যে মডেলে বিজনেসটা স্টার্ট করেছেন, জি। আহ, অনেকেই যারা ইয়াং আছেন তারা এই সেক্টরে আসতে চান। আপনি তো মোটামুটি হয়তো
খামার ব্যবস্থাপনায় হয়তো এখন হাত দিলেন, জি 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 তাও একটা হয়তো রেন্টের জায়গা নিয়ে অল্প কিছু সংখ্যক জি গরু নিয়ে কাজ করছেন। তো অনেকেই আমাকেও ফোন দেন, ইনফ্যাক্ট যেহেতু আমি হাট বাজার নিয়ে কাজ করি। তো সেক্ষেত্রে এখনকার রোল মডেল দিয়ে কি আসলে বিজনেসের সাস্টেন করা সম্ভব কিনা, বা আপনি কি মনে করেন আসলে মানে ছোট পরিসরে ছোট শুরু করে পরিসরে শুরু আমি করে? মনে করি ভাই খামার দেওয়ার আগে ছোট পরিসরে খামার দেওয়াটাই বেটার। আচ্ছা। কারণ খামারে কেউ তো একদম প্রথম থেকেই আসলে খামার যে শিখে এসে খামার দেবে এরকম আসলে পসিবল না। এ আচ্ছা। টু জেড জানাটা পসিবল না। অবশ্যই তাদের নলেজ দিয়েই তারা আসে, কিন্তু তারপরে খামার দিলে অনেক কিছু শেখা যায়। আপনি যখন স্টার্টিং করবেন এখান থেকে আপনার এরকম সিচুয়েশন আসবে যেগুলো আপনি আগে ফেস করেন না বা আপনি জানেন না। সো সেই ক্ষেত্রে ছোটোভাবে পরিসরে শুরু করলে আপনি গরুগুলার যত্ন ঠিকমতো নিতে পারতেছেন, গরুগুলার কি কি প্রবলেম হচ্ছে সেগুলো সম্পর্কে জানতে পারতেছেন, তখন আপনি আস্তে আস্তে পরিসরটা বাড়াইতে পারবেন। কিন্তু একবারই হঠাৎ করে অনেক গরু নিয়ে আমি শুরু করলাম, তারপরে এখানে আসলে কখন কি সিচুয়েশন হয়, যেরকম অনেকগুলা গরুর ডিজিজ আছে যেগুলো একটা গরু থেকে আরেকটা গরুতে খুব জলদি সংক্রমিত হয়। সো আমার গরুতে যদি আল্লাহ মাফ করো কোনো এফেক্ট পড়ে তাহলে সবগুলা গরু একসাথে এফেক্ট হয়ে যাবে। জি। সো আমি আগে এগুলার যদি জানি যে এগুলার ট্রিটমেন্টটা কি বা এগুলার যেন খামারে না ছড়ায় সেটার যদি উপক্রমটা আমি জানতে পারি, তাহলে আমি আস্তে আস্তে খামারটা বড় করে নিতে পারবো। সাদ ভাই কি ভ্যাকসিন দেওয়া শিখে গেছে নাকি? ভাই ভ্যাকসিন আমি আসলে নিজে ইনজেক্ট করতে পারি না। আচ্ছা। আর এটা আসলে এখন কিছু কিছু খামারে যে বা নিজের যেহেতু টুকটাক দেখতে হচ্ছে, সো আমি এখন বুঝতে পারতেছি যে কোন টাইমে আসলে কি আচ্ছা। ভ্যাকসিনগুলো দেওয়া প্রয়োজন আসলে। তো যারা আসলে শিখতে চাচ্ছেন তাদেরকে কি আপনি এনকারেজ করেন কিনা, যারা খামার ব্যবস্থাপনা ভাই আসার জন্য? আসলে খামার এটা তো অবশ্যই ভালো জিনিস, এটা খারাপ জিনিস না। কারণ দেখেন আমিও আইসে সময় ফ্রি সময় পাইলেই আসে বসে থাকতেছি, তো এটা ভালো লাগার জিনিস। কিন্তু সবাই আমি সবাইকে একটা বলবো যে আপনারা যদি খামারে আসতে চান তাহলে কাইন্ডলি একটু শিখে বুঝে দেন আসাটা উচিত। কারণ আপনি তো মানে জানেন যে আমি আসলে হঠাৎ করেই যে এখানে আসছি এরকম কোনো বিষয় না। না, আপনি আমি এটা কিন্তু নিয়ে কাজ করেন একদম অনেক দিন ধরেই মনে অনেক হয়। দিন ধরেই কাজ করতেছি টুকটাক, এটা নিয়ে বুঝতে বুঝতে আসলে এত দূর আসা। হঠাৎ করে একটা সেক্টরে, আর এটা হচ্ছে একটা ভাই জীবিত প্রাণী, তো এটা নিয়ে কাজ করাটা অল টাইম একটু রিস্ক থাকে। আর আপনার না বুঝে আসলে তখন দেখা যায় এরকম, আমার জানা মতো এরকম অনেক খামার আছে যে হঠাৎ করে ঢুকে অনেক গরু কালেক্ট করা ছিল, আপনার খামার হয়তো 1 বছর 2-3 বছর পরে খামারগুলা আসলে বিলুপ্ত হয়ে গেছে। সো সেই ক্ষেত্রে সব কিছু জেনে বুঝে তারপরে এই লাইনটাতে আসা উচিত বলে আমি মনে করি। সাদ ভাই যেমন বিভিন্ন হাটগুলোতে, যেমন আমার সাথেই বা আমি আপনার সাথে জি জি একটা জি জায়গাতে যাচ্ছি, তো আমি আমার পারপাসে যাচ্ছি, আপনি হয়তো ব্রিড সোর্সিং এর জন্য জি যাচ্ছেন। জি এই জিনিসটাকে আপনি কেমন চোখে দেখেন, বা আসলে খামার করার আগে কিরকম হাট ঘোরা দরকার আছে কিনা? ভাই আসলে টু বি ভেরি অনেস্ট, আমি এটা সবার আগে আপনাকে একটা ধন্যবাদ দিতে চাই আল্লাহ, যে আমি আপনাকে আপনার ধন্যবাদ জন্য দিই। আসলে আমি হাটে যে যেতাম না তা না, কিন্তু গুটি কয়েক আচ্ছা। মানে খুব সিলেক্টিভ 2-4টা হাটে হয়তো বা ঘোরা হতো, কিন্তু এখন আপনার হাতে যাচ্ছি, বিভিন্ন হাটে ঘুরতেছি, আসলে অনেক কিছু শেখা যাচ্ছে, অনেক কিছু জানা যাচ্ছে। আপনি এরকম কিছু হাট আছে যেসব হাটে যেসব গরু বা বাছুর পাওয়া যায় এগুলো সচরাচর দেখা যাচ্ছে যে কোনো খামারেও আমরা পাচ্ছি না। আমি আচ্ছা। এই জিনিসটা আসলে অনেক অবাক হইলাম যে অনেক ভালো ভালো বাচ্চা, অনেক ভালো ভালো ব্রিড আসলে হাটেও পাওয়া যায়, এবং হাটেও অনেক দামে দামে গরু বিক্রি হচ্ছে। আচ্ছা। 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার গরু হাটে কেনা বিক্রি হচ্ছে। সো হাটে গেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, যেটা আসলে আমরা এখনো শিখতেছি, এখনো জানতেছি তো অনেক বিষয় সাদ আছে। ভাই, ভাই মাংস ব্যবসা কি ছেড়ে দিলেন কিনা? ভাই মাংস ব্যবসা ছেড়ে দিই নাই, কিন্তু এখন ভাই প্রাইসিং এর কারণে আপাতত এটা নিয়ে কাজ করতেছি না। কারণ হচ্ছে আপনার ইয়া কি বলে, মাংসের রেটটা এখন এত উঠানামা করতেছে হ্যাঁ। যে আপনি একটা টার্গেট করে গরু কেনাটা পসিবল হচ্ছে না। এটা কি আপাতত স্টপ নাকি? এখন আপাতত স্টপ আছে, কিন্তু আসলে যদি মনে করেন যে আপনার গরুগুলা ভালো হয়, হুম। যে মাংসের ওয়েটে আসবে, হুম। সেই ক্ষেত্রে আমি হয়তো কালেক্ট করার চিন্তা ভাবনা করতেছি বা করি। কিন্তু একদম যে আগে যে মানে ফোর্সে আমি অলওয়েজ মাংসের গরুটা কিনতাম, এখন এটা একটু স্টপ আছে।
নাকি খামারে হাত দিলেন বিধায় কন্ট্রাডিকশন সৃষ্টি হবে না না না, বিধায়? এরকম কিছু না ভাই। দেখেন, যা খামারের সাথে আসলে মাংসের গরুর কোনো সম্পর্ক নেই। আচ্ছা। খামারের গরুর ধরনই আলাদা হবে, হুম, আর মাংসের গরুর ধরন আলাদা। আপনি ছোট গরু, মাংসের গরুগুলো আপনার মাংস এটাতে থাকতে হবে। আমরা যেটা সবসময় বলি যে তেল চর্বি থাকা যাবে না। আর খামারের গরুগুলো একটু এক্সক্লুসিভ, একটু ভালো ব্রিডের। সাধারণত মাংসের জন্য দেখেন আপনি একদম 100% শাহিওয়াল কিন্তু মাংসের জন্য কেউ কাটবে না। কাটে না, জি। কিন্তু খামারে গেলে কিন্তু আপনি 100% শাহিওয়াল বা ব্রাহ্মা ক্রস বা পাকড়া এগুলা দেখবেন। এগুলা কিন্তু সচরাচর কোনো মাংস ব্যবসায়ী কাটে না। সাদ ভাই, অনেকেই আমাকেও ইনবক্সে নক করেন ওনাদের গরুগুলোর জন্য, বিভিন্ন প্রান্তিক খামারিরা। জি, তো এরকম কোনো গরু কি আপনার কাছে আসে কিনা, বা কেউ যদি ইন্টারেস্টেড হয় আপনাকে কি পাঠাতে পারবে কিনা সেগুলো অবশ্যই আসলে অবশ্যই, বিক্রির জন্য? এভরিওয়ান ইজ ওয়েলকাম। ওকে, সবাই আমাকে জানাতে পারেন। আর যেহেতু আপনার সাথে ঘুরতেছি, আলহামদুলিল্লাহ অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে। আমরা অনেক একসাথে ঘুরছি। একসাথেই ভাই, আপনার সাথেই ঘুরতেছি, একসাথেই তো ঘুরবো। জি। আমার আলহামদুলিল্লাহ যে অনেকেই অনেক ভালো ভালো ব্রিডের বাচ্চাগুলা, গরুগুলার ছবি, ভিডিও পাঠাচ্ছেন। আচ্ছা। আসলে সবাইকে আমি সবসময় চেষ্টা করি রিপ্লাইগুলো দেওয়ার। হুম হুম হুম। তারপরেও যদি কারো মিস হয়ে যায় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আমি আসলে ভালো, যা আপাতত যেহেতু আমি ছোট পরিসরে শুরু করেছি, হুম হুম। আমি আসলে একদম ভালো কিছু না পেলে আমি আসলে কালেক্ট করতেছি না। সাদ ভাই বাই প্রফেশন এখন একজন মানে প্রান্তিক খামারি হওয়ার চেষ্টা করছেন ভাই নাকি? প্রান্তিক খামারি, আমি একজন ছোট মানের একদম প্রান্তিক খামারি। আমি রুট থেকেই ওঠার চেষ্টা করতেছি। আমি আসলে নিজেকে যে খামারি বলবো সেটাও আমি বলতে পারতেছি না। ইনশাল্লাহ কোনো একদিন হয়তোবা একদম ভালো একটা খামারি হওয়ার চেষ্টা করব। সাদ ভাই, অনেকেরই প্রশ্ন ছিল যে সাদ ভাইয়ের আসলে ক্যারিয়ার, বা উনি যেভাবে কোথা থেকে আসছেন এই ট্রেডে কিভাবে, এটা অনেকেরই মানে কিউরিওসিটি ছিল। তো এটা কি একটু শেয়ার করবেন কিনা, আসলে আপনি কোথা থেকে আসলে কি ছিলেন? গরুর এই সেক্টরটাতে আসলে গরুর প্রতি ভালোবাসা থেকেই আসা। আচ্ছা। এই টুকটাক গরুর প্রতি ভালোবাসা, এখানে মেলা হতো, গরুর বিভিন্ন গ্রুপগুলো আছে, হুম হুম। গ্রুপের সাথে জয়েন ছিলাম। সো গরুর প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল। সো টুকটাক এই গরু আসলে মেইনলি কষের গরু নিয়েই কাজ করা, মাংসের গরু নিয়েই কাজ করা স্টার্ট। জি। সো সেখান থেকে টুকটাক করে আজকে 2-3 বছর ধরে কাজ করতেছি। সো এখান থেকেই মানে একদম স্টার্টিং থেকেই আসছি। মানে ছোট থেকেই শুরু করছি। 1-2টা গরু নিয়েই কাজ করতাম। আচ্ছা। এরকম যে খুব বড় পরিসরে কাজ করতাম সেরকমও না। কিন্তু ছোটভাবে মানে আমি আসলে টু বি ভেরি অনেস্ট, আমি যখন 2000 মেইনলি 15 সাল থেকে ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড আছি। আচ্ছা। তো এই বিভিন্ন খামারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। হুম হুম। তারপর বিভিন্ন খামারিদের সাথেও কথা বলার সৌভাগ্য হয়েছে। তো তখন থেকে একটা মনে প্রাণে ইচ্ছা ছিল যে আল্লাহ যদি কোনোদিন সামর্থ্য দিয়ে থাকে হুম হুম। একটা ফার্ম দিব। সো আমি ফার্ম দেওয়ার লক্ষ্যে আসলে যেহেতু ফার্ম দেওয়ার ইচ্ছা, হুম সো হুম। এটা নিয়ে তো কাজ করতেই হবে। তো আমি একদম রুট থেকেই কাজটা করতেছি। যে একদম ধুপ করে যে একটা খামার দিয়ে দিলাম এরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আমার আগেও ছিল না, এখনও নাই। আচ্ছা। আমার সবসময় প্ল্যান ছিল যে একদম ছোট পরিসরে শুরু করব, আস্তে আস্তে আমি সামনে আগাবো। সাদ ভাই, অনেকেই জানতে চেয়েছেন আপনার সম্পর্কে, আপনার স্কুলিং বা এডুকেশন সম্পর্কে জানতে চেয়েছেন, এবং আপনি কিভাবে বা কি ট্র্যাক হয়ে আপনি এখানে আসলেন। আসলে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে গরুর কোনো সম্পর্ক নেই। তাই? জি, এটা একদমই গরুর কোনো সম্পর্ক নেই। আমি এটা জাস্ট গরুর এই সেক্টরটাতে আসাই ভালোবাসার কারণে। আমরা কি যেটা জানতে একদম পারবো কিনা সত্যি আপনি কথা। আসলে কোথা থেকে কি স্কুলিং করলেন? আমি কোথা থেকে আসি অবশ্যই সেটা জানতে পারবেন। আমার স্কুল কলেজ ২ টাই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আচ্ছা। আমি পড়াশোনাটা শেষ করেছি। তারপর আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করেছি। আচ্ছা। এখান থেকেই পরে এই সেক্টরটাতে আসা। এলএলবি থেকে সরাসরি গরুতে? জি। বাহ! এজন্য আমি বললাম যে আসলে আমার ব্যাকগ্রাউন্ড, পড়াশোনার ব্যাকগ্রাউন্ডের সাথে গরুর কোনো সম্পর্কই আপনারা খুঁজে পাবেন না। এই এডুকেশনের সাথে খামারের মিড জার্নিতে আর কোনো এক্সপেরিয়েন্স নাই? মানে সরাসরি এখান থেকে চলে আসলেন? এখান থেকে ওই যে বললাম যে ভালোবাসা ছিল, আমি আসলে মাঝে, মাঝে আমার এলাকারও যে কসাই ছিল হুম, হুম, হুম। তাকেও গরু দিতাম। সো তার সাথে এখানে একটা প্রবলেম হয়েছিল, এখানে একটা গরু
আমার বাসার জন্য কিনা হয়েছিল। হুম হুম। সো গরুটা একটু প্রবলেম হয়, এটা কুরবানি ঈদের আগে। সো ওই গরুটা আর আসলে কুরবানি দেওয়া হয়নি। ওকে। তো এখন কুরবানি দেওয়ার জন্য আরেকটা গরু নিয়ে আসা হয়েছিল। এখন সেই গরুটা কি করব, এটা তো আমরা তখন তার আসলে এই আপনার কেনা বেচার মধ্যে ছিলাম না। সো তখন আমার এলাকার কসাইকে গরুটা ঈদের পরে দিয়ে দিই। তখন থেকে আসলে বুঝলাম যে যেহেতু এটার প্রতি একটা টান আছে, আস্তে আস্তে একটু করা যায়। সো এটা কিছুদিন দিয়েছি, আবার অফ ছিল, তারপর আবার শুরু করি, তারপরে থেকে আল্লাহর অশেষ রহমতে টুকটাক করে চলতেছে। আলহামদুলিল্লাহ। বাবা মার কততম সন্তান সাদ ভাই? আমি আমার আব্বু আম্মুর দ্বিতীয় সন্তান। আমার একটা বড় বোন আছে আর আমি, এই আমরা দুইজন। আচ্ছা। তো যাই হোক, তাহলে তো খুব আদরের নাকি? জি, বলতে ছেলে। পারেন খুবই আদরের। আচ্ছা। যাই হোক সাদ ভাই, আরো একটু যেহেতু আজকে পেয়েছি আপনাকে, একটু জি, কথা জি, বলেই জি। নেই। বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। ভাই এটা তো সম্পূর্ণটাই আল্লাহর হাতে। জি এখন আল্লাহ কোন দিন আমার জন্ম, মৃত্যু, বিয়ে জি তিনটাই তো আল্লাহর হাতে। জি। এখন যেদিন আল্লাহ কবুল করবেন সেদিন হয়তো হয়ে যাবে। ইনিশিয়াল কোনো প্ল্যানিং আছে কিনা? ইনিশিয়াল প্ল্যানিং বলতে ভাই বাসা থেকে বলতেছে, আচ্ছা এখন বাকিটা আল্লাহর হাতে, আল্লাহর আল্লাহ হাতে। কবে লিখে রাখছেন। আচ্ছা। তো ঠিক আছে সাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মামুন ভাই। আমাদের দর্শকদের আশা করি অনেক দিনের কিছু কোয়েরি ছিল সাদ ভাই সম্পর্কে। সবাই আসলে দোয়া করবেন। জি আর সবাইকে বলতে চাই যে আমি আসলে খুব বড় পরিসরে শুরু করিনি। জি। আপনাদের ভালোবাসা আমার অনেক কাম্য। আমি আপনাদের ভালোবাসাটা পেতে চাই। দোয়া করবেন যেন আমি ভালো কিছু আপনাদেরকে দিতে পারি। আর আমার সব সময় আমি কুরবানির সময় একটা কমিটমেন্ট দিয়েছি, এখনও সেই কমিটমেন্টেই আমি আছি যে আমি সবার থেকে কমে দেওয়ার চেষ্টা করব। আমি হাটে হাটে ঘুরছি, আমি ভালো কোনো কিছু পেলে কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দর্শক, একটু বিষয় একটু জানিয়ে রাখি যে আমরা এর আগের বার একটা ভিডিওতে কুরবানির সময় সাদ ভাইকে বলেছিলাম যে ওনার পেজের যাবতীয় আপডেটগুলা, যেহেতু উনি ব্যবসা শুরু করেছেন, একটা পেজ সম্ভবত সাদ ভাই খুলেছেন। জি, এটা কুরবানির সময় একটা আচ্ছা পেজ খোলা হয়েছিল আসলে। আচ্ছা, কি নামে একটু জানিয়ে দেন। দ্য ক্যাটেল গাই বিডি, আচ্ছা এটা নামে একটা পেজ খোলা হয়েছিল। আচ্ছা। তো ওইখানে চাইলে সংযুক্ত হতে পারেন এবং সাদ ভাইয়ের ক্রয়কৃত গরুগুলো আশা করি ওখানে আপডেট পাওয়া যাবে, তাই তো সাদ ইনশাআল্লাহ। ভাই? সবার আগে আমি বলবো যে আমার ওইখানে পেজটা আসলে আমি টু বি ভেরি অনেস্ট এগুলো নিয়ে আসলে এত কাজ করতে পারি না। আচ্ছা মানে আমার কেন জানি ভালো লাগে না। আচ্ছা। তারপরও পেজে যাবে, কিন্তু সবার আগে আসলে আপনার মাধ্যমেই সবাই জানতে পারবে, আল্লাহ আল্লাহ, আমাদের এটা পুরা না বাংলার বলি। মাধ্যমেই জানতে পারবে। আর পরে যদি ওইখানে যায় তাহলে তো, যদি কেউ আমার পেজে ওখানে কানেক্ট হয় তাহলে অবশ্যই, যদি ভিডিও বা কোনো ছবি যায় তাহলে আপডেট তো পাবেই সবাই। আচ্ছা। তো গরু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাদ ভাইয়ের যোগাযোগের নাম্বার কি বুকে যেটা লিখে রেখেছেন এটাই দিব সাদ ভাই? না ভাই, বলেন একটু। আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন। জি। আমার নাম্বারটা হচ্ছে 01750116288। যাক, অনেক ধন্যবাদ সাদ ভাই, সময় দিলেন ধন্যবাদ ভাই। আমাদেরকে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দর্শক, কথা হলো আমাদের সাদ ভাইয়ের সঙ্গে, ইয়াং সেন্সেশন। অনেকেই একেবারে জানেন যে এখন নিতান্তই বিভিন্ন ভিডিওতে কিন্তু সাদ ভাইকে দেখা যায় এবং ইয়াং এন্টারপ্রেনার। দোয়া থাকবে ওনার জন্য, ওনার যে প্ল্যানিং উনি শুরু করেছেন সেটা যেন বাস্তবায়ন হয়। সবার সুস্থতা কামনা করছি। দর্শক, ভিডিওটি এখানেই শেষ করলাম, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।